প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাসেস, সাবজেক্ট ম্যানেজমেন্ট, কোর্স কোড 24-26-11। এই কোর্সের নাম ইন্টারন্যাশনাল ট্রেড, লেকচার 2। টাইটেল অফ দ্য লেকচার: ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কোঅপারেটিভ অ্যাডভান্টেজ। আমি তোমাদের আমার পরিচয় দেই। আমি প্রফেসর রেজিয়ানুর রহমান। তোমাদের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে ক্লাসটা নিচ্ছি। আমি কর্মরত আছি কারমাইকেল কলেজ রংপুরে, ব্যবস্থাপনা বিভাগে। আশা করি তোমরা এই করোনা ক্রান্তিকালের সময়ে ভালো আছো, সুস্থ আছো, এবং দোয়া রাখি আল্লাহ তোমাদের সবাইকে এই মহামারী থেকে হেফাজত করুন, সুস্থ রাখুন, এবং এর মধ্যে থেকেই জীবন গতিশীল, পৃথিবী গতিশীল। এই গতিশীল জীবন ব্যবস্থা থেকেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, বসে থাকলে চলবে না। আমরা যদি সামনে না এগোই, অন্যেরা এগিয়ে যাবে। সুতরাং এই প্রতিযোগিতামূলক জগতে লেখাপড়ার ক্ষেত্রেও ব্যাপক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাময় জগতে কেউ স্থির হয়ে থাকলে সে পিছিয়ে যাবে, ছিটকে যাবে, পৃথিবী থেকে ছিটকে অন্য গ্রহে চলে যাবে। সুতরাং আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, লক্ষ্য অর্জন করার জন্য এগিয়ে যেতে হবে, স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের স্বপ্নের দিকে এগিয়ে না যাই, আমরা ওই জায়গাতেই পড়ে থাকবো, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। তাই তোমরা নবীন, তোমাদের জন্য আমার সবিশেষ পরামর্শ হচ্ছে বিন্দুমাত্র সময় নষ্ট না করে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সময়গুলোকে জ্ঞান অর্জনের জন্য ব্যয় করো। এবং এই জ্ঞান কোথায় আছে? জ্ঞান আছে বইয়ে, জ্ঞান আছে বিশ্ব ভ্রমণে, জ্ঞান আছে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ানো। তোমাদের এই জীবনের প্রথম কাজ হচ্ছে বই থেকে জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান অর্জনের সহযোগিতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করেছে, আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো খুব অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং যত্ন সহকারে পড়াশোনা করবে। তোমাদের সবার জন্য শুভাশিস রইল, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এই শুভকামনা দিয়েই শুরু করছে আজকের অনলাইন ক্লাসের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ব আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব। এখানে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে কি বোঝায় তা আমরা আলোচনা করব। আন্তর্জাতিক বাণিজ্য হতে লাভ কি হয় সে বিষয়টা আলোচনা করব। এক্সটার এবং অলিনের তত্ত্ব আলোচনা করব। ডেবিট রিকার্ডের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব আলোচনা করা হবে। দরিদ্র দেশ থেকে বাণিজ্যের কি লাভ হয় সেটি আলোচনা করা হবে। কোটা শ্রেণী বিভাগ ও প্রকারভেদ কি সে বিষয়ে তোমাদের সাথে অল্প বিস্তর কথা বলবো। যাই হোক, আমরা নেক্সট অধ্যায়ে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন: বাণিজ্য কোঠা বলতে আমরা কি বুঝি? যখন কোনো দেশে সরকার কর্তৃক বাণিজ্যের আমদানির পরিমাণ এবং মূল্যের দিক থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য যে সীমারেখা বেঁধে দেয় তাকে বাণিজ্য কোঠা বলে। অর্থাৎ সরকার কি পরিমাণ পণ্য সামগ্রী আমদানি করা হবে বা রপ্তানি করা হবে, এই পরিমাণ এবং মূল্যের দিক থেকে একটা সীমারেখা নির্ধারণ করে দেয় আমদানিকারক বা রপ্তানিকারক। এই সরকার কর্তৃক পরিমাণ ও মূল্যের দিক থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য যে সীমা বেঁধে দেওয়া হয় তাকে আমরা বাণিজ্য কোঠা বলি। মুক্ত কোঠা কি? একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পণ্য আমদানির যে অনুমতিপত্র
দেওয়া হয় তাকে মুক্ত কোঠা বলে। সরকার তার বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য, আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পণ্য আমদানির উপরে যে অনুমতিপত্র দেয় আমরা তাকে মুক্ত কোঠা বলি। মিশ্র কোঠা কাকে বলে? সাধারণত দেশের শিশু শিল্প বা দেশের শিল্পের নবীন শিল্প, এই সমস্ত শিল্পের স্বার্থ সংরক্ষণের কারণে সরকার উৎপাদনের উপকরণ সরবরাহকারীদেরকে কিছু সুযোগ সুবিধা প্রদান করে। এই উৎপাদনের উপকরণ সরবরাহকারীদের যে সুযোগ সুবিধা প্রদান করে কোঠার ব্যবস্থা রাখে তাকে মিশ্র কোঠা বলে। অর্থাৎ সরকার দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্য উৎপাদনের উপকরণ সরবরাহকারীদের যে সুবিধা প্রদান করে কোঠার ব্যবস্থা রাখে তাকে মিশ্র কোঠা বলে। মূলত শিল্প স্বার্থ সংরক্ষণের জন্যই উৎপাদনের উপকরণ সরবরাহকারীদেরকে একটা সুবিধা প্রদান করা হয়, যে এই যে সুবিধা প্রদান করে একটা কোঠার ব্যবস্থা প্রবর্তন করে তাকে আমরা মিশ্র কোঠা বলি। বিধিবদ্ধ কোঠা কাকে বলে? পণ্য আমদানি এবং রপ্তানির জন্য আইনের মাধ্যমে যে কোঠা প্রবর্তন করা হয়। কোন দেশের সরকার পণ্য আমদানি এবং রপ্তানির জন্য আইন করে, দেশে আইন প্রণয়ন করে যে কোঠার ব্যবস্থা প্রবর্তন করে তাকে বিধিবদ্ধ কোঠা বলে অথবা আইনগত কোঠা বলে। তাহলে আমরা বুঝলাম বাণিজ্য কোঠা কি, মুক্ত কোঠা কাকে বলে, মিশ্র কোঠা কাকে বলে এবং বিধিবদ্ধ কোঠা কাকে বলে। আমরা নেক্সটে যাব। আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে আমরা কি বুঝি? আমরা জানি একজন ব্যক্তি যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, একটা পরিবার যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, একটা পরিবারের সবকিছুই যেমন হয় না, তেমনি পৃথিবীর কোনো দেশই কোনো বিষয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। কোনো দেশ খনিজ সম্পদে, কোনো দেশ কৃষি সম্পদে, কোনো দেশ বনজ সম্পদে, কোনো দেশ প্রাকৃতিক সম্পদে, কোনো দেশ মানব সম্পদে সমৃদ্ধ। পৃথিবীর বিভিন্ন দেশসমূহের মধ্যে সম্পদের এই যে বৈসাদৃশ্যের কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে এক দেশ অপর দেশ থেকে বেশি সুবিধা ভোগ করে থাকে। তাহলে আমরা এটা কি বুঝলাম? বুঝলাম যে একটা পরিবারের কৃষি পরিবারের কথা যদি বলি, তাদের কারো হয়তো জমি আছে, কারো হাল নাই, কারো হাল আছে জমি নেই, কারো পুঁজি আছে, পুঁজি বিনিয়োগ করার মতো কৃষি জমি নেই। তেমনি পৃথিবীর কোনো দেশে খনিজ সম্পদ সমৃদ্ধ, কোনো দেশ কৃষি সম্পদে সমৃদ্ধ, কোনো দেশে আবার বনজ সম্পদে সমৃদ্ধ, কোনো দেশে আবার প্রাকৃতিক বেশ কিছু সম্পদে সমৃদ্ধ, কোনো দেশে আবার অধিক পরিমাণ মানুষ আছে, মানব সম্পদে সমৃদ্ধ। তাহলে পৃথিবীর এই বিভিন্ন দেশসমূহের মধ্যে এই যে সম্পদের বৈসাদৃশ্য, এই বৈসাদৃশ্যের কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে এক দেশ অপর দেশ থেকে যে সুবিধা ভোগ করে থাকে, অধিক সুবিধা বা বেশি সুবিধা ভোগ করে থাকে, এই সমস্ত সুবিধাগুলো, এই সমস্ত কারণ, এই যে বৈসাদৃশ্যগুলো, এই বৈসাদৃশ্যের এই কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে তত্ত্ব বা মতবাদ প্রচার দিয়েছেন, আমরা তাকেই আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলে থাকি। অর্থাৎ এই কারণগুলো, কেন খনিজ সম্পদ বেশি, কোথাও কৃষি সম্পদ বেশি, কোথাও বনজ সম্পদ বেশি, কোন দেশ কোন বিশেষ পণ্য উৎপাদনে বেশি সুযোগ সুবিধা ভোগ করে, এই সমস্ত কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন সময়ে অর্থনীতিবিদগণ যে তত্ত্ব বা মতবাদ উপস্থাপন করেছেন তাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য থেকে আর্থিক লাভ বলতে কি বোঝায়? বাণিজ্য হলে আর্থিক লাভ হয়। আমরা সিন্দাবাদের আলিফ লালে সিন্দাবাদের বাণিজ্যের কথা দেখছি। এক দেশ থেকে পণ্য আর এক দেশে নিয়ে যেত, আবার ওই দেশ থেকে পণ্য নিজ দেশে নিয়ে আসতো। তো সেখানে আর্থিক কি লাভ হয়? মূলত
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশের যদি উৎপাদন ও ভোগের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অর্থাৎ একটি দেশ যখন সেই দেশের উৎপাদন সেই দেশের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, সেই উৎপাদিত পণ্য সামগ্রী নিজের দেশের লোকজন ভোগ করে, প্লাস তাদের এই উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, নিজেরা ভোগ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং তাদের অতিরিক্ত উৎপাদিত পণ্য সামগ্রী তারা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এতে করে জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং জাতীয় আয়ের ক্ষেত্রে একটা অনুকূল পরিস্থিতি তৈরিতে সহায়তা করে। তাহলে আমরা দেখতেছি বাণিজ্যের মাধ্যমে একটা দেশ যেমন পণ্য সামগ্রী অধিক পরিমাণে উৎপাদন করে ভোগ করে, এই অধিক উৎপাদনের ফলে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং তাদের জাতীয় আয়ের ক্ষেত্রে অর্থাৎ লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়। কার্যত এই বাণিজ্যের এই অনুকূল পরিস্থিতি বা অনুকূল চিত্রই হলো বাণিজ্য থেকে আর্থিক লাভ। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে লেনদেন হয়, লেনদেনে যদি তাদের বাণিজ্য লেনদেনের হার, লেনদেনের ক্ষেত্রে যদি তাদের আর্থিক বৈদেশিক মুদ্রার পরিমাণ অধিক পরিমাণে অর্জিত হয়, তাহলে ওই দেশের বাণিজ্যিক চিত্রটা তাদের অনুকূলে যায়, অর্থাৎ লেনদেনের ভারসাম্য তাদের অনুকূলে যায়। যখনই লেনদেনের ভারসাম্য তাদের অনুকূলে যায়, তখনই সেই বাণিজ্য থেকে তারা আর্থিক লাভ করতে পারে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলছেন যে কোনো দেশ যে সকল পণ্য উৎপাদনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকে, তখন সেই দেশ সেই সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন এবং রপ্তানি করবে, এবং যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদনে সুযোগ সুবিধা কম থাকবে, তারা সে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন না করে বিদেশ থেকে ওই পণ্য সামগ্রীগুলো আমদানি করবে, ফলে বাণিজ্য থেকে অধিক লাভ অর্জিত হবে। পক্ষান্তরে যে পরম সুযোগ সুবিধা বঞ্চিত পণ্য সামগ্রী তার উৎপাদন না করে বরং কি করবে, ওই সমস্ত পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করে বাণিজ্য থেকে লাভবান। অর্থনীতিতে রিকার্ডের মতে উৎপাদন বৃদ্ধি এবং ভোগ বৃদ্ধি হলো বাণিজ্য থেকে আর্থিক লাভ। মোট কথা, যে বাণিজ্যের মাধ্যমে দেশের বাণিজ্য পরিস্থিতি অনুকূলে যায়, যখন দেশের বাণিজ্য পরিস্থিতি যখন অনুকূলে যাবে, তখন বুঝতে হবে যে দেশের আর্থিক লাভ হচ্ছে। অর্থাৎ যে সমস্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে, সে সমস্ত পণ্য তখন তারা উৎপাদন করে সেগুলো রপ্তানি করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আর যে সমস্ত পণ্য উৎপাদনের সুযোগ সুবিধা কম, সেই পণ্যগুলো তারা বিদেশ থেকে আমদানি করলে বাণিজ্য থেকে অধিক লাভ অর্জিত হবে। অর্থনীতিবিদ রিকার্ডই এটি বলছে যে উৎপাদন যখন বৃদ্ধি পাবে এবং ভোগ বৃদ্ধি হলে আর্থিক লাভ। অর্থাৎ মোট কথা, যে বাণিজ্যের মাধ্যমে দেশের বাণিজ্য পরিস্থিতি অনুকূলে যায়, তখন দেশের আর্থিক লাভ, ওই বাণিজ্য থেকে দেশের আর্থিক লাভ হয়। এই হচ্ছে, অর্থাৎ বাণিজ্য পরিস্থিতির অনুকূল চিত্রই হচ্ছে বাণিজ্য হতে আর্থিক লাভ। হেক্সার এবং অলিন, অধ্যাপক হেক্সার এবং অলিনের তত্ত্ব। অর্থনীতিবিদ অধ্যাপক হেক্সার ও তার সুযোগ্য ছাত্র অলিন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই তথ্যের কথা বলেন এবং তাদের নাম অনুসারেই এই তত্ত্বকে হেক্সার এবং অলিন তত্ত্ব বলা হয়। হেক্সার এবং অলিনের তাদের মতে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণ হলো দুই দেশের মধ্যে দুটি দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে ব্যয় সুবিধার পার্থক্য। কি বলছেন তারা বলছে যে দুইটা দেশের মধ্যে দুটি দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে ব্যয় সুবিধার পার্থক্য। হেক্সার এবং অলিন তুলনামূলক ব্যয় পার্থক্যের কারণ অর্পিত উপাদানের পার্থক্যের আলোকে উপস্থাপন করেন। তারা মনে করেন যে দুটি দেশের অর্পিত উপাদানের মধ্যকার পার্থক্যের কারণে উৎপাদন ব্যয় এক দেশের তুলনায় অন্য দেশে কম বা বেশি হয়ে থাকে।
তার মানে কি দুটা দেশের অর্পিত উৎপাদনের মধ্যকার যে পার্থক্যটা থাকে সেই পার্থক্যের কারণে এক দেশের থেকে আরেক দেশের উৎপাদন ব্যয় কম হতে পারে বা বেশি হতে পারে। আমরা যদি মনে করি বাংলাদেশ ভারত দুটি উৎপাদনকারী দেশ, আমাদের দেশে প্রচুর শ্রম আছে, শ্রমের প্রাচুর্যতা আছে, কিন্তু মূলধনের প্রাচুর্যতা কম। পক্ষান্তরে ভারতে মূলধনের প্রাচুর্যতা বেশি, শ্রমের প্রাচুর্যতা কম। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ হিসেবে বলছি, আমরা এটা সৌদি আরবের কথা বলতে পারি। সৌদি আরবে মূলধনের প্রাচুর্যতা বেশি, কিন্তু শ্রমের প্রাচুর্যতা কম। তাহলে এক্ষেত্রে বাংলাদেশ কি করবে? তৈরি পোশাক খাতে মূলধন কম লাগে এবং আমাদের দেশে সস্তায় অনেক শ্রম পাওয়া যায়, সেজন্য আমরা তৈরি পোশাক বেশি উৎপাদন করব। এবং সৌদি আরবে তাদের মূলধনের প্রাচুর্যতা বেশি এবং শ্রমের প্রাচুর্য কম, তাদের দেশের শ্রম কম, বিধায় তারা ইলেকট্রনিক্স দ্রব্য বা নির্মাণ শিল্প অথবা ইঞ্জিন বা এই সমস্ত দ্রব্য সামগ্রী তারা উৎপাদন করবে। আমাদের দেশে তৈরি পোশাক খাতে শ্রম কম লাগে, তৈরি পোশাক খেতে শ্রমের পরিমাণ বেশি লাগে, মূলধন কম লাগে, বিধায় আমরা তৈরি পোশাক উৎপাদন করব। এবং ভারতের যেহেতু মূলধন বেশি এবং শ্রম কম থাকে, কম লাগবে, বিধায় তারা ইঞ্জিন বা ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী উৎপাদন করবে। মোট কথা, যে দেশে যে উৎপাদনের উপাদান সহজলভ্য, সেই দেশ সেই উৎপাদনে বেশি লাভবান হবে। এক্সেল এবং অলিনের এই তত্ত্বের মূল কথা হচ্ছে যে কোনো দেশে উৎপাদনের উপকরণ সমূহ যদি সহজলভ্য হয়, তখন সেই দেশ শুধু সেই সমস্ত দ্রব্য উৎপাদন করে নিজেরা ভোগ করবে এবং বিদেশে রপ্তানি করে তারা লাভবান হবে। এক্সেল এবং অলিনের এই তত্ত্বের কিছু অনিয়মিত শর্ত আছে। এই অনিয়মিত শর্তগুলোর মধ্যে তারা বলছেন যে দুটা দেশের মধ্যে বাণিজ্য হতে হলে দুটি দেশের মধ্যেই বাণিজ্য হবে। এক্ষেত্রে এই দুইটি পণ্য বিবেচ্য হবে, একাধিক পণ্য নয়। তাদের অনুমতি এই তত্ত্বে অনুমোদিত শর্তের মধ্যে দুটি দেশের মধ্যে বাণিজ্য চলবে, কেবল দুটি পণ্যই বিবেচ্য হবে এবং উৎপাদনের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। এবং উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং মূলধন হবে নিবিড়। যে দেশ যে পণ্য উৎপাদন করবে সেখানে শ্রম, মূলধন এই দুটাই নিবিড় হবে। পূর্ণ কর্মসংস্থান বজায় থাকবে। বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় শূন্য হবে, প্রযুক্তি অপরিবর্তিত থাকবে, ভোক্তার আয়, রুচি এবং অভ্যাসের পরিবর্তন থাকবে এবং ভোক্তার আয়, রুচি এবং অভ্যাস অপরিবর্তিত থাকবে এবং মুক্ত বাণিজ্য বিদ্যমান থাকবে। এক্সেল এবং অলিনের তত্ত্বে এই বিষয়গুলো তাদের হলো, তারা এই অনুমিত শর্তগুলো নিয়েই তারা এই তত্ত্বটি প্রদান করেন। আমরা এরপরে ডেভিড রিকার্ডো তুলনামূলক ব্যয় তত্ত্বটা নিয়ে একটু আলোচনা করব। ডেভিড রিকার্ডো তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব বলতে তারা এই তত্ত্বের মূল বক্তব্য হলো যে ক্ষেত্রে একটি দেশ অন্য দেশের চেয়ে কোনো পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলক ব্যয় সুবিধা বেশি পেয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত দেশ কেবলমাত্র সেই পণ্য বা সেবা উৎপাদন করবে এবং রপ্তানি করবে। অন্যদিকে যে দেশের পণ্য বা সেবা উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা কম, সেই দেশ সেই পণ্য বা সেবা উৎপাদন না করে বরং বিদেশ থেকে আমদানি করবে। জিনিসটা হলো কোন দেশের উৎপাদনের উপাদান সমূহের তুলনামূলক ব্যয় যদি কম হয়, সুবিধাটা যদি কম হয়ে থাকে, তাহলে তারা শুধুমাত্র ওই পণ্যই উৎপাদন করবে। আর যে পণ্যের তুলনামূলক ব্যয় সুবিধা বেশি এবং সেখানে ব্যয় সুবিধা কম, আর যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলক ব্যয় সুবিধা কম, তারা সেই সমস্ত পণ্য উৎপাদন না করে বরং ওই জাতীয় পণ্য বা ওই পণ্য বিদেশ থেকে আমদানি করবে। এই তত্ত্বে পণ্যের মূল্য, শ্রমের পরিমাণ স্থির ধরে তুলনামূলক ব্যয় সুবিধার কথা বলা হয়েছে। তার মতে পণ্যের মূল্য পণ্য উৎপাদনে নিয়োজিত শ্রম ব্যয় দ্বারা নির্ধারিত হয়। রিকার্ডো মনে করেন বাণিজ্যের গুরুত্বপূর্ণ শর্ত হলো তুলনামূলক ব্যয় সুবিধা, পরম ব্যয় সুবিধা নয়। অর্থাৎ তুলনামূলক ব্যয় সুবিধা যার বেশি
সে ওই পণ্য উৎপাদন করবে এবং যার তুলনামূলক ব্যয় সুবিধা বা পরম সুবিধা যেটা আছে, পরম সুবিধা যেটা থাকবে সেটা উৎপাদন করবে না। দ্যাট মিনস যার তুলনামূলক ব্যয় সুবিধা কম তারা সেই পণ্য উৎপাদন না করে বরং ওই পণ্য বিদেশ থেকে আমদানি করবে। তিনি মনে করেন দুটি দেশের মধ্যে উভয় পণ্য উৎপাদনের পরম সুবিধা থাকলেও, ডেভিড রিকার্ডো আরো বলছেন যে দুটা দেশের মধ্যে যদি ওই উভয় পণ্য উৎপাদনের পরম সুবিধা যদি থাকে তাহলেও তুলনামূলক সুবিধা ও অসুবিধা বিশ্লেষণের প্রেক্ষিতে উভয় দেশ বাণিজ্যে লাভবান হবে। যে বলছেন যে দুটা দেশের মধ্যে উভয় দেশের উভয় পণ্য উৎপাদনের তুলনামূলক সুবিধা থাকলেও দুটি দেশের মধ্যে একটি দেশের উভয় পণ্য উৎপাদনের পরম সুবিধা থাকলেও তুলনামূলক সুবিধা বা অসুবিধা বিশ্লেষণের প্রেক্ষিতে তার বাণিজ্য থেকে উভয় দেশ লাভবান হবে। এটা হলো ডেভিড রিকার্ডোর একটি মতামত। তার যেমন আমরা বাংলাদেশে চা ও পোশাক তৈরি উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা আমাদের দেশে বেশি। এই বাংলাদেশে চা এবং তৈরি পোশাক উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা থাকায় বাংলাদেশ শুধু চা এবং তৈরি পোশাক উৎপাদন করবে এবং বিদেশে রপ্তানি করবে। এই হচ্ছে ডেভিড রিকার্ডোর ব্যয় সুবিধা তত্ত্ব। তার মানে এই তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দেশে পণ্য উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা বেশি পেয়ে থাকে কেবলমাত্র তারা সেই পণ্যই উৎপাদন করবে, আর যে সমস্ত পণ্য উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা কম তারা সে সমস্ত পণ্য উৎপাদন না করে বরং বিদেশ থেকে ওই পণ্য আমদানি করবে। এরপরে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দরিদ্র দেশের বাণিজ্যিক লাভ। দরিদ্র দেশের বাণিজ্যিক লাভ, এটা বানানটা একটু ভুল হয়ে গেছে, জয়পুর রসিকার হবে। যাই হোক, দরিদ্র দেশের বাণিজ্যিক লাভ। আন্তর্জাতিক বাণিজ্য ধনী দেশের তুলনায় দরিদ্র দেশ বেশি লাভ হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ধনী দেশের তুলনায় কি হয়, দরিদ্র দেশ বেশি লাভবান হয়। বিষয়টা শুনতে একটু কেমন অকাঠ্য মনে হয়, কিন্তু ঘটনাটা তাই যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ধনী দেশের তুলনায় দরিদ্র দেশ বেশি লাভবান। কিভাবে? কারণ একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আয়তনের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক বিদ্যমান থাকে। একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আয়তনের উপরই আন্তর্জাতিক বাণিজ্যের লাভের সম্পর্ক বিদ্যমান থাকে। যে দেশের মাথাপিছু আয় বেশি, উৎপাদনের পরিমাণ বেশি, প্রযুক্তি বিজ্ঞান ও কলাকৌশল উন্নত, আমরা সেই সমস্ত দেশকে ধনী দেশ বলি। কাকে ধনী দেশ বলি? যে দেশের মাথাপিছু আয় বেশি, যার উৎপাদনের পরিমাণ বেশি, যার পুঁজি বেশি, যার প্রযুক্তি ও বিজ্ঞান কলাকৌশল উন্নত, আমরা সেই দেশকে ধনী দেশ বলি। আর অন্যদিকে যে দেশের মাথাপিছু আয় কম, সম্পদের পরিমাণ কম, উৎপাদনের পরিমাণ কম, প্রযুক্তি ও বিজ্ঞান কলাকৌশল কম, সে দেশকে আমরা অনুন্নত দেশ হিসেবে বলে থাকি। ধনী দেশ অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বেশি হয়। একটি ধনী দেশের যখন অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বেশি হয় তখন তারা আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে কোন দ্রব্য উৎপাদনে বিশেষায়িত হলে ওই দ্রব্য উৎপাদন বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এবং ধনীদের একটি কথা এখানে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সেটা হলো ধনী দেশের অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বেশি হয়, আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে কোন দ্রব্য উৎপাদনে তারা বিশেষায়িত হলে সেই দ্রব্যের উৎপাদন বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। একটা ধনী দেশ যখন কোনো দ্রব্য উৎপাদনে বিশেষায়িত অর্জন করে তখন ঘটনা ঘটে কি, ওই দ্রব্য উৎপাদনে বিশ্বব্যাপী অন্যান্য দেশে ওই দ্রব্য উৎপাদনে বিশ্বের অন্যান্য দেশে ওই দ্রব্য উৎপাদনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ফলে ওই দেশের ওই দ্রব্যের আন্তর্জাতিক মূল্য কমে যায়। ফলে ধনী দেশ থেকে গরিব দেশ কম মূল্যে ওই সমস্ত পণ্য সামগ্রী ক্রয় করতে পারে। অর্থাৎ ফলে ধনী দেশ বাণিজ্য থেকে তাদের লাভের পরিমাণ কম হয়। আবার গরিব দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে কোনো দ্রব্য উৎপাদনে যদি বিশেষায়িত হয় তো
তো সেই দ্রব্যের উৎপাদন বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ধনী দেশ তাদের অভ্যন্তরীণ উৎপাদন পরিমাণ বেশি হয়, ওই পণ্য উৎপাদনে যদি বিশেষায়িত হয়ে যায় তাহলে অন্যান্য দেশ বিশ্বব্যাপী সেই পরিমাণে উৎপাদন বেড়ে যায়, ফলে ওই পণ্যের দাম কমে যায়, তখন তারা ওই পণ্য থেকে লাভবান হতে পারে না, কম লাভ করে। আবার পক্ষান্তরে কি হলো যে কোনো গরিব দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে যদি কোনো দ্রব্য উৎপাদনে বিশেষায়িত হয়, তখন সেই দ্রব্যের উৎপাদন বিশ্বব্যাপী কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় না, এবং ফলে আন্তর্জাতিক বাজারে ওই দ্রব্যের মূল্য খুব একটা কমে না, এতে করে গরিব দেশ লাভবান হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনের ক্ষেত্রে বিশেষায়িত হওয়ার পরেও বিশ্বব্যাপী এখন পর্যন্ত তৈরি পোশাক উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় নাই, ফলে বাংলাদেশের তৈরি পোশাকের মূল্য কিন্তু কমে নাই। এই কারণেই দরিদ্র দেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হয়ে থাকে। আমরা এখন এরপরে আরেকটা একটু ছোট্ট বিষয় আলোচনা করবো, সেটা হলো কোটা কাকে বলে আমরা একটু আগে বলছি, এবং কোটা কয় প্রকার? 5 প্রকার কোটা। শুল্ক কোটা, এটাকে শুল্ক কোটা বা কোটা 2 বলা হয়। এর অধীনে কম হারে শুল্ক প্রদান করে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য আমদানির অনুমতি দেওয়া হয়, তবে পরিমাণের বেশি আমদানি করলে তখন অধিক হারে শুল্ক প্রদান করতে হয়, এটাকে শুল্ক কোটা বলে। অর্থাৎ নির্দিষ্ট হারে একটা কোটা থাকবে, সেই নির্দিষ্ট হারে শুল্ক প্রদান করে পণ্য আমদানির যে অনুমতি দেওয়া হয় সেটা শুল্ক কোটা। একপক্ষীয় আমদানি কোটা, আমদানিকারক দেশ রপ্তানিকারক দেশের সাথে কোনো আলোচনা ছাড়াই যখন একতরফাভাবে যে কোটা আরোপ করে তাকে একপক্ষীয় আমদানি কোটা বলে। অর্থাৎ যখন আমদানিকারক দেশ রপ্তানিকারকের সাথে কোন রকম আলাপ আলোচনা না করেই তারা একতরফাভাবে আমদানি বা রপ্তানির যে কোটা নির্ধারণ করে দেয় তাকে বলা হয় একপক্ষীয় আমদানি কোটা। লাইসেন্স কোটা কাকে বলে? সাধারণত আমদানি বিষয়ক প্রশাসনিক জটিলতা নিরসন লক্ষ্যে লাইসেন্স কোটা প্রবর্তন করা হয়। কি করা হয় যে অনেক সময় একটি দেশের আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করার জন্য আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে লাইসেন্স কোটা প্রবর্তন করা হয়েছে। দ্বিপাক্ষিক কোটা, যখন আমদানি এবং রপ্তানিকারকের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে যে কোটা নির্ধারণ করা হয় তখন দ্বিপাক্ষিক কোটা বলে। অর্থাৎ আমদানিকারক দেশ এবং রপ্তানিকারক দেশের মধ্যে তাদের উভয় দেশের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যখন দ্বিপাক্ষিকভাবে একটা কোটা নির্ধারণ করা হবে তখন সেই কোটাকে বলা হয় দ্বিপাক্ষিক কোটা। মিশ্র কোটা কাকে বলে? দেশীয় শিল্প কারখানা ও দেশের পণ্য প্রস্তুতকারী স্বার্থ সংরক্ষণের জন্য সরকার যখন আমদানির উপর যে কোটা আরোপ করে তাকে মিশ্র কোটা বলে। অর্থাৎ দেশীয় শিল্প বা নতুন শিল্প বা নবীন শিল্প বা দেশীয় কারখানাগুলো বা দেশীয় উৎপাদনকারী বা প্রস্তুতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য সরকার যখন আমদানির উপরে বিশেষ কোটা আরোপ করে তখন সেই কোটাকে বলা হয় মিশ্র কোটা। এই হলো কোটার শ্রেণী বিভাগ। আজকে এই পর্যন্তই, দ্বিতীয় অধ্যায় শেষ। আমরা নেক্সট তৃতীয় অধ্যায় নিয়ে এই বিষয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা এবং দোয়া করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।